হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব জ্যামিতি নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 4। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1, 2 ও 3 আপলোড করে দিয়েছি এবং সেখানে বেশ কিছু সুপার শর্টকাট ট্রিক্স দেখানো হয়েছে। আপনারা যারা ভিডিওগুলো এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, উপকৃত হবেন বলে আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পার্টে চলে যাচ্ছি, অর্থাৎ পার্ট 4। তো এই পার্ট 4 এর মধ্যে আজকে দুটি টাইপ নিয়ে আলোচনা করব, টাইপ 1 এবং টাইপ 2। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টাইপ 1। তো টাইপ 1 এর ভিতরে আমরা যেই রকম অঙ্কগুলো করব, অর্থাৎ যেই ধরনের অঙ্কগুলো করব তা হচ্ছে বহুভুজের সমষ্টি নির্ণয়। তো এই অঙ্কগুলো কিন্তু বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই অঙ্কগুলো এসে থাকে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে এসে থাকে। তো চলুন এগুলো কিভাবে মুহূর্তের মধ্যে দেখা মাত্রই আমরা উত্তর বের করে ফেলতে পারবো তারই আজকের বেশ কিছু শর্টকাট ট্রিক্স দেখব। তো 1 নম্বরের যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, একটি পঞ্চভুজের সমষ্টি, অর্থাৎ একটা পঞ্চভুজের সমষ্টি কত হবে, এটি 34তম বিসিএস এবং পিএসসি 15তে এসেছে। তো এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো আমাকে পঞ্চভুজের সমষ্টি বের করতে বলেছে। যদি আপনাদের এরকম পঞ্চভুজের সমষ্টি বা চতুর্ভুজের সমষ্টি বা ষষ্ঠভুজের ষড়ভুজের সমষ্টি এরকম টাইপের যদি আপনাকে বের করতে বলে, অর্থাৎ সমষ্টি বের করতে বলে, তখন আপনারা যেটা করবেন, এখানে দেখবেন যে কতটি ভুজ আছে, অর্থাৎ বাহুর সংখ্যা কত। যেহেতু বলেছে পঞ্চভুজ তার মানে 5, তার মানে এখানে আমরা আগে লিখে নিব 5। এর সাথে অলওয়েজ সবসময় 2 গুণ করে দিব। তো 2 গুণ করলে হয় 5 দুগুণে 10, যেটা পাবো তা থেকে 4 বিয়োগ করে দিলেই আমার উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ 6। অর্থাৎ 6 সমকোণ হচ্ছে আমার উত্তর। তো এটাকে যদি আমরা সুন্দরভাবে একটু গুছিয়ে শর্টকাট আকারে লিখি তাহলে সূত্রটি দাঁড়াবে এরকম। অর্থাৎ শর্টকাট আকারে যদি আমরা সূত্রের মতো করে লিখে রাখতে চাই তাহলে লিখবো আমরা এভাবে, যে n তম ভুজের সমষ্টি। তো n তম ভুজের সমষ্টিটা কি হবে, অর্থাৎ এই রকম থাকবে, অর্থাৎ সবসময় ফিক্সড থাকবে 2 গুণ এইখানটাতে ব্ল্যাঙ্ক মাইনাস 4। অর্থাৎ যদি আমাকে কখনো এরকম n তম ভুজের সমষ্টি নির্ণয় করতে বলে এরকমটা থাকবে, আমরা জাস্ট এই খালি ঘরটাতে বসাবো এটি কি পঞ্চভুজ বললে এখানে আমরা 5 বসিয়ে দিব। অর্থাৎ যেহেতু এখানে পঞ্চভুজ বলেছে আমি এখানে 5 বসিয়ে দিব। যদি এখানে চতুর্ভুজ বলতো আমি এখানে 4 বসিয়ে দিতাম। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো যেমন এখানে আমার যেহেতু বলেছে পঞ্চভুজ তাই আমি এখানে 5 বসিয়েছি। তো দেখুন যদি এটাকে আমরা হিসাব করি, 5 দুগুণে 10 মাইনাস 4 অর্থাৎ 6। তার মানে 6 সমকোণ হচ্ছে আমার উত্তর, অর্থাৎ 6 সমকোণ। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 6 সমকোণ। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো এরকম আরো বেশ কিছু অঙ্ক আমরা দেখব। তো এবার চলুন 2 নম্বর প্রশ্নটি দেখি। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত, অর্থাৎ আমার সমষ্টি বের করতে বলেছে চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। তো এখানে বলে দিয়েছে চতুর্ভুজ, অর্থাৎ আমার বাহুর সংখ্যা অর্থাৎ 4টা। যেহেতু চতুর্ভুজ তার মানে 4টি বাহু, তাই আমি কিভাবে লিখবো, আগে 4 লিখে দিব, তার সাথে সবসময় 2 গুণ করে দিব। তো 4 দুগুণে কত হয় 8, সেটা থেকে 4 বিয়োগ করে দিব, অর্থাৎ 4 সমকোণ হবে আমার উত্তর। তো আমরা যদি এরকম শর্টকাটে করি, অর্থাৎ শর্টকাটের যে সূত্রটি সেটি ছিল 2 গুণ খালি ঘর মাইনাস 4। অর্থাৎ এটা হচ্ছে আমার সেই শর্টকাটের সূত্রটি। এখানে আমরা যদি মানটি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। অর্থাৎ 2 গুণ আমার কত বলেছে চতুর্ভুজ তার মানে 4 মাইনাস 4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 দুগুণে 8 মাইনাস 4, 8 থেকে 4 চলে গেলে থাকে 4, অর্থাৎ 4 সমকোণ। তো আমার উত্তরটি হচ্ছে 4 সমকোণ, অর্থাৎ অপশন ক। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো এবং এই অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো এবার চলুন আমরা আরেকটি অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত, আমাকে সমষ্টি বের করতে বলেছে। তাহলে ঠিক সেম আগের মতো সূত্র, তাহলে শর্টকাটটি কি হবে, শর্টকাটটি হবে 2 গুণ খালি ঘর মাইনাস 4। তো এখানে যদি আমরা মান বসাই, অর্থাৎ 2 গুণ এখানে খালি ঘরে বসবে কি, আমার বাহুর সংখ্যা হচ্ছে 6, তার মানে খালি ঘরটিতে আমি কত বসাবো 6 বসিয়ে দিব, আর বাকিগুলো সব সেম থাকবে মাইনাস 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 6 দুগুণে 12 মাইনাস 4, তাহলে থাকে 8 সমকোণ।
সবার শেষে সমকোণ লাগিয়ে দিবেন অবশ্যই, অর্থাৎ 8 সমকোণ, অর্থাৎ উত্তর হচ্ছে আমার অপশন খ 8 সমকোণ। তো এভাবে আমাদেরকে যদি সমষ্টি বের করতে বলে আমরা যদি মানে জাস্ট এই সূত্রটুকু মনে রাখতে পারি, অর্থাৎ 2 গুণ খালি ঘর অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জায়গাটাতে আমরা পূর্ণ করব কি দ্বারা পূর্ণ করব, যে বাহুটা দেওয়া থাকবে সেটা দিয়ে -4, অর্থাৎ শুধু এতটুকু মনে রাখতে পারলে যে লাল দাগ দেওয়া অংশটুকু, তাহলেই কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো এবার চলুন পরের অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, পরের অঙ্কটিতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? তো এই অঙ্কটা দেখুন, এখানে কিন্তু আমার 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ এভাবে বলে দেয়নি। তো বলে না দিলেও আসলে কোনো সমস্যা নেই, আমি আমার আগের মতো করেই বের করব, অর্থাৎ শর্টকাট টেকনিকেই বের করব। শর্টকাটে নিয়মটা কি ছিল, শর্টকাটে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে 2 গুণ খালি ঘর -4। তো আমাদের এই খালি ঘরে মান বসাতে হবে, যেহেতু বলেছে চতুর্ভুজের, হ্যাঁ, তার মানে 4টা বাহু, তাই তো। তো আমি যদি এখানে মান বসাই, অর্থাৎ খালি ঘরে বসবে 4, তার মানে 4 বসিয়ে দিলাম -4। তো আমরা যদি এটাকে হিসাব করি, 4 দুগুণে 8 -4, অর্থাৎ 4 সমকোণ থাকতেছে, তাই তো। কিন্তু আমাকে উত্তরে তো বলেনি যে 2 সমকোণ নাকি 3 সমকোণ নাকি 4 সমকোণ নাকি 5 সমকোণ, আমার এখানে বের হয়েছে 4 সমকোণ। তো আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমরা এখানে যদি 90 ডিগ্রি দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ 4 নং 36 আর এই শূন্যটা বসিয়ে দিলাম, তার মানে 360 ডিগ্রি হচ্ছে আমার উত্তর, অর্থাৎ অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এবার চলে যাচ্ছি টাইপ 2 এ। তো টাইপ 2 তে আপনাদের সাথে আলোচনা করব ত্রিভুজের কেন্দ্রগুলো নিয়ে। তো ত্রিভুজের কেন্দ্র রয়েছে 3 রকমের, অর্থাৎ 3 প্রকার, অর্থাৎ অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র। তো আমাদের পরীক্ষার সময় অনেকেই আমরা গুলিয়ে ফেলি যে কোনটি অন্তঃকেন্দ্র, কোনটি পরিকেন্দ্র এবং কোনটি ভরকেন্দ্র। এগুলো নিয়ে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো আজকের থেকে আর আপনাদের কোনো ঝামেলা হবে না, তাই খুব শর্টকাটে বুঝাবো এবং কিছু বেসিক জিনিস নিয়েও আলোচনা করব। তো প্রথমেই আমরা লিখে নিচ্ছি, ত্রিভুজের কেন্দ্র হচ্ছে 3 রকমের আছে। তো কি কি সেগুলো একটু লিখি। একটা হচ্ছে অন্তঃকেন্দ্র, একটা হচ্ছে অন্তঃকেন্দ্র, আরেকটা হচ্ছে পরিকেন্দ্র, আরেকটা হচ্ছে পরিকেন্দ্র, এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ভর কেন্দ্র। তো এই তিনটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আপনাদেরকে এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিব এবং বিভিন্ন বছরের প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো। তো এই যে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র, তো এর জন্য আমি তিনটার জন্য আগে 3টা ত্রিভুজ এঁকে নিচ্ছি। একটু বুঝে নিন, আর কখনো ভুল হবে না আশা করি। জাস্ট 3টা ত্রিভুজ এঁকে নিলাম। 3টা ত্রিভুজ এঁকে নিয়েছি। তো প্রথমে আমি আলোচনা করব অন্তঃকেন্দ্র নিয়ে। তো একটু খেয়াল করি, আগে অন্তঃকেন্দ্রের সংজ্ঞাটা একটু পড়ি। সেটা হচ্ছে কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা পরীক্ষাতে চিনব কিভাবে একটু খেয়াল করুন। অর্থাৎ এইটা একটা নাম দিলাম এবিসি, একটা ত্রিভুজ। তো এই যে এবিসি ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো আছে, অর্থাৎ শীর্ষবিন্দু বলে এই বিন্দুগুলো, অর্থাৎ এইটা, এখানের এটা এবং এখানের এটা, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যেই রেখাগুলো আসবে, অর্থাৎ দেখুন শীর্ষবিন্দুগুলো থেকে যে রেখাগুলো যাচ্ছে, শীর্ষবিন্দু থেকে যে রেখাগুলো যাচ্ছে এগুলো গিয়ে যেখানে মিলিত হবে, অর্থাৎ দেখুন এগুলোকে যদি আমি বাড়িয়ে দেই, তো এগুলো এসে ঠিক এখানে মিলিত হচ্ছে, অর্থাৎ এই মিলন যে স্থানটা সেটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। অর্থাৎ এটা যদি নাম দিই আমি ও, তার মানে এই ও কে বলা হয় অন্তঃকেন্দ্র। এখন এগুলো মনে রাখবো কিভাবে? তো এটা মনে রাখার জন্য আপনারা খুব সহজেই একটি নাম মনে রাখতে পারেন। ছেলেদের নাম হয় শান্ত, তো আপনারা এই শান্ত শব্দটি মনে রাখতে পারেন। তো এখানে আসলে শান্ত দিয়ে আমি কি বুঝাচ্ছি, শতে শীর্ষবিন্দু, শতে হচ্ছে শীর্ষবিন্দু, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বাহুগুলো আসবে, অর্থাৎ রেখাগুলো আসবে, শীর্ষবিন্দু থেকে রেখাগুলো এসে মিলিত হবে, এবং নয়ত, এই নয়ত মিল রেখেছি আমি অন্ত, অন্ত লিখতে নয়ত ব্যবহৃত হয়, অর্থাৎ অন্ত কেন্দ্র। এই নয়ত মানে হচ্ছে অন্ত। তার মানে যখনই আমি দেখবো এরকম যে শীর্ষবিন্দু থেকে রেখাগুলো এসে মিলিত হচ্ছে, তো এখানে শীর্ষবিন্দু বলতে এরকমও বলতে পারি যে এটা একটা কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যেই বাহুগুলো এসে মিলিত হয় এবং মিলিত যে স্থানটা সেটাকেই বলে অন্তঃকেন্দ্র। তাই আমরা সহজেই পরীক্ষার হলে সবসময় মনে রাখবো যে শান্ত, তার মানে শীর্ষবিন্দু থেকে এসে মিলিত হলে সেটা হচ্ছে
অন্তকেন্দ্র। ওকে, আচ্ছা, তাহলে এবার পরিকেন্দ্রটা কিরকম হবে? তো আমি ত্রিভুজটির নাম দিলাম এবিসি একটি ত্রিভুজ। তো এবি একটি বাহু, বিসি একটি বাহু এবং এসি একটি বাহু, অর্থাৎ তিনটি বাহু আছে। তো এই এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটি, এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটি, এবং এসি বাহুর মধ্যবিন্দু এটি। যদি আমি স্কেল দিয়ে আঁকছি না, একটু কম বেশ হতে পারে। তো এই যে মধ্যবিন্দুগুলো, অর্থাৎ এই যে মধ্যবিন্দুর উপর যদি আমরা লম্ব আঁকি, অর্থাৎ মাঝ বরাবর একটি দাগ আঁকি, মানে লম্ব আঁকি, তো এই যে দাগগুলো যেই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুটাতে ছেদ করে, সেটাকে বলা হয় পরিকেন্দ্র। তো আমরা এটাকে যেভাবে মনে রাখবো, অর্থাৎ দেখুন বাহু থেকে যে রেখা এসে মিলিত হচ্ছে, এটার নাম দিলাম ও। তার মানে এই ওটাকে বলবো আমরা পরিকেন্দ্র। তো এটা মানে হচ্ছে বাহু থেকে যে রেখা আসবে, এসে যে মিলিত হবে, সেটা হচ্ছে পরিকেন্দ্র। তো এটাকে আমরা শর্টকাটে চিনবো বাপ বলে। অর্থাৎ আমরা বাবাকে অনেকেই বাপ বলি, বিশেষ করে গ্রামে, বা আমরা বলি না বাপরে বাপ, এরকম। তো জাস্ট বাপ কথাটা মনে রাখলেই আমরা পরিকেন্দ্রটা মনে রাখতে পারবো। বাতে, অর্থাৎ এই যে বয়াকারে বা, সেই বাতে বাহু, অর্থাৎ বাহু থেকে যে রেখাগুলো আসবে, এবং পতে পরিকেন্দ্র, পরিকেন্দ্র। তার মানে আমরা বাপ কথাটায়, অর্থাৎ যদি প্রশ্নের ভিতরে আমরা দেখি যে বাহু থেকে, অর্থাৎ বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, সেটাকে বলবো আমরা পরিকেন্দ্র। তার মানে বাহু দেখলেই আমরা পরিকেন্দ্র দাগিয়ে দিব। ওকে, এবং সবার শেষে যেটি রইলো সেটি হচ্ছে ভরকেন্দ্র। এটি হচ্ছে আরো মজার। তো একটা জিনিস দেখুন, এর নামের মধ্যেই কিন্তু একে চেনার একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। যেমন ভরকেন্দ্র, এটিকে চেনার জন্য আমি আগে শর্ট ট্রিক্সটি দেখাই, সেটা হচ্ছে ভরপুর। যেহেতু ভর, ভর কেন্দ্র, ভরপুর, অর্থাৎ ভরপুর বলতে আমরা কি বুঝি? সবকিছুতে পূর্ণ, সবকিছু দিয়ে পরিপূর্ণ, তাই তো? অর্থাৎ এখান থেকে এই যে শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে ভর কেন্দ্র যেটি, সেটা শীর্ষবিন্দুকেও টাচ করবে এবং বাহুর মধ্যবিন্দুকেও টাচ করবে, অর্থাৎ মধ্যমাকেও টাচ করবে, মানে বিসি এর যে মধ্যমা, মানে মধ্যবিন্দু, সেটাকেও টাচ করবে। তো ঠিক সেম একই রকম ভাবে এসি এর যে মধ্যবিন্দু, সেটিকেও টাচ করবে এবং শীর্ষবিন্দুটাকেও টাচ করবে। অর্থাৎ দেখুন আমরা যদি আঁকি, ঠিক এরকম পাবো। তো অর্থাৎ সবগুলোকেই টাচ করেছে, দেখুন শীর্ষবিন্দুকেও টাচ করেছে, সে মধ্যবিন্দুকেও টাচ করেছে, মধ্যবিন্দু শীর্ষবিন্দু, মধ্যবিন্দু শীর্ষবিন্দু। তার মানে সে হচ্ছে একদম ভরপুর সব দিক থেকে। আর এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, শুধু বাহুগুলোকে টাচ করেছে পরিকেন্দ্র। আর যদি আমরা অন্তকেন্দ্রের দিকে তাকাই, তাহলে শুধু দেখবো যে শীর্ষবিন্দু থেকে মিলিত হয়েছে, অর্থাৎ শীর্ষবিন্দুকে টাচ করেছে। তার মানে যে সবগুলো টাচ করেছে, শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু, শীর্ষবিন্দু মধ্যবিন্দু, শীর্ষবিন্দু মধ্যবিন্দু, অর্থাৎ সবগুলোকে টাচ করেছে, অর্থাৎ ভরপুর। তার মানে সে হচ্ছে ভরকেন্দ্র। আর যে বাহু থেকে এসে মিলিত হয়েছে, তার জন্য আমরা শিখেছি শর্টকাট বাপ। ঠিক আছে, বাতে বাহু, পতে পরিকেন্দ্র। আর যে শুধুমাত্র শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ কোন একটি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে শীর্ষ থেকে যেটি এসেছে, এসে মিলিত হয়েছে, সেটিকে বলবো আমরা শান্ত। শতে শীর্ষবিন্দু এবং নয়ততে হচ্ছে অন্তকেন্দ্র। তো জাস্ট এভাবে আমরা মনে রাখতে পারবো। তো এবার চলুন আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করি। তো চলুন 5 নম্বরে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? এটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 13তে এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 12তে এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 11তে এসেছে। তো একটু খেয়াল করুন, কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করি, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিন কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণটাকে সমানভাবে খণ্ডিত করেছি, অর্থাৎ দ্বিখণ্ডিত করেছি। অর্থাৎ এই কোণটাকে যদি আমি সমানভাবে অর্ধেক করে ফেলি, সমদ্বিখণ্ডিত করে ফেলি, বলছে সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডক করে ফেললাম, করার পরে এটা যে বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটিকে কি বলে? তার মানে সমদ্বিখণ্ডক মানে কি? অর্থাৎ শীর্ষবিন্দু থেকে আমার দাগগুলো টেনেছি, আমি শীর্ষবিন্দু থেকে দাগগুলো টেনেই তো আমি সমদ্বিখণ্ডক করেছি, ঠিক না, কোণগুলোকে। তার মানে শীর্ষবিন্দু থেকে মিলিত যে কোণটা, অর্থাৎ আমরা বলতে পারি শান্ত, কারণ শীর্ষবিন্দু থেকে এসেছে, এবং নয়তা, তার মানে হচ্ছে অন্ত। তো আমরা সহজেই বলে দিতে পারি যে এটার উত্তর হবে অন্তকেন্দ্র। ওকে, তো এবার চলুন আমরা আরেকটি প্রশ্ন সলভ করি। 6 নম্বর প্রশ্নটির দিকে আমরা একটু লক্ষ্য করি। যেমন কোন ত্রিভুজের
বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? বলছে বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ বাহুর উপর যদি আমরা লম্ব আঁকি, অর্থাৎ বাহু থেকে, অলরেডি কিন্তু যারা বুঝে গেছেন তারা কিন্তু দেখি অ্যান্সার করে দিতে পারছেন যে বাহু বলেছে, অর্থাৎ বাহু মানে হচ্ছে বা, আমরা বা পেয়ে গেছি। তাহলে কি হবে, বাপ শব্দটা পূরণ করতে গিয়ে আমাকে এখনো বয় আকার আছে পটা দিতে হবে, তাই তো? তার মানে প মানে কি, পরিকেন্দ্র। তার মানে আমার উত্তর হচ্ছে কি অপশন খ, পরিকেন্দ্র। একদম সহজ। তো এই জিনিসগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, পরীক্ষার হলে কিন্তু খুব সহজেই দাগিয়ে দিতে পারবো। আর এগুলো দেখুন, এগুলো কিন্তু প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 13, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 8, তো এগুলোতে কিন্তু প্রায় আসে। যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন ভাবছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যদি তিনটা নাম মনে রাখতে পারি, অর্থাৎ একটি হচ্ছে বাপ, আরেকটি হচ্ছে শান্ত, এবং আরেকটি হচ্ছে ভরপুর। তো আমরা কিন্তু এই তিনটা নাম মনে রাখলে আমরা সহজেই দাগা দিতে পারবো। তো এভাবে করে কিন্তু আমরা অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারবো। তো ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আপনাদের নিজেদের করার জন্য দুটি অঙ্ক দিচ্ছি, 7 নাম্বার এবং 8 নাম্বার। অঙ্ক দুটি আপনারা নিজেরা চেষ্টা করুন। তো আপনাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিয়ে জানাবো যে আপনাদের কাদের উত্তরটি সঠিক হয়েছে এবং কারটি সঠিক হয়নি। তো এবার এখানে 8 নাম্বার যে প্রশ্নটি আছে সেটি একটু আপনাদেরকে বলি। কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? মধ্যমা তিনটি, অর্থাৎ এটি যদি একটা ত্রিভুজ হয়, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু আপনারাই বলবেন, উত্তরটি আমি বলছি না। এটি যদি একটি ত্রিভুজ হয়, এর মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে এই যে মধ্যমা, অর্থাৎ এটি যদি বি হয় এবং এটি যদি সি হয়, এটি যদি এ হয়, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এই বিসি বাহুর যে মধ্যবিন্দু তার উপর যে রেখাটা টানলাম সেটাই হচ্ছে মধ্যমা। একই রকম ভাবে বি থেকে আমরা এসি এর যে মধ্যবিন্দু সেটা, অর্থাৎ বি এবং সেই মধ্যবিন্দুটা যদি যোগ করে ফেলি, এবং একই রকম ভাবে যদি আমরা এখান থেকে মধ্যমাটা নিয়ে এবং সেটা সি এর সাথে যোগ করে ফেলি, যেটা হবে, এই জিনিসটাকে কি বলে? আপনারা অলরেডি অনেকেই বুঝে গেছেন যে এটি কি পরিকেন্দ্র নাকি অন্তকেন্দ্র নাকি ভরকেন্দ্র। তা আমি বলতেছি না উত্তরটা কি হবে, আপনারা এখান থেকে দাগিয়ে নিন এবং 7 নাম্বারটাও নিজেরা চেষ্টা করুন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কার কোন বিষয়ে সমস্যা, কোন বিষয়ে ভিডিও দিলে ভালো হয়। আপনাদের মতামতের উপর আমি যথেষ্ট পরিমাণে অভিমত প্রকাশ করি এবং আপনাদের চাহিদাগুলোকে আমি প্রাধান্য দিয়ে আপনাদের যেই ভিডিওগুলো দরকার সেই ভিডিও আমি তৈরি করে দিব, চেষ্টা করব। তো আপনারা অবশ্যই জানাবেন কার কোন টপিকসের উপরে ভিডিও দরকার। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।